হালালি। আমি মাকে কথা দিয়েছিলাম আজকে আমি বাচ্চার সাথে দেখা করব আর ওনার কাছ থেকে বাবার সত্যিটাও জানবো। তাতে যাই হয়ে যাক, আমি মহামান্য বাচ্চার সাথে দেখা করেই ছাড়বো। চলো। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমরা আমরা বাচ্চার সাথে দেখা করতে চাই। কোন দরকারি বিষয়ে দেখা করতে চাইছো বাচ্চার সাথে? সেরকম কিছু নয়, কিছু জরুরি বিষয়ের জন্য, যেটা আমরা শুধু মহামান্য বাদশাকে জানাবো। মনে হচ্ছে আর সকাল সকাল আফিম শুকে এসেছো। চলো চলো এখান থেকে, চলো। হাবিবি, এবার আমি করব কি? দেখুন, আপনি বুঝতে পারছেন না, আমাদের বাদশার সাথে দেখা করাটা খুবই জরুরি। যেতে দিন না। এটা কি? কিছু না, বাচ্চাদের জন্য মিষ্টি। এটা তো সত্যিই মিষ্টি। হ্যাঁ, আমাদের কাছে শুধুই লাড্ডুই ছিল। এটা কি হতে পারে না যে আপনি এই লাড্ডুগুলোকে আসারফি ভাববেন? আচ্ছা, এটা হতে পারে না যে তোমরা দুজন আমাকে মহামান্য বাদশা ভাবো? এটা হতে পারে না যে তোমাদের দুজনকে গ্রেফতার করে নি? আরে আপনি এরকম করতে পারেন না। আপনি কি জানেন না আমরা ইবান বাতুতার বংশধর? আরে জিনু, সাবধানে কথা বল, প্রাসাদের সেপাই। এটা প্রাসাদের সেপাই না, এটা প্রাসাদের গাধা। আকা, তুমি আদেশ করলে আমি এদের সত্যিই গাধা বানিয়ে দেবো। এটা ওটা দেখাও আরে সবটা। জিনু ভাই, এরকম ভুল করিস না। দেখুন, আসলে কি হয়েছে, এই আমার ছোট ভাই, বড় হয়ে গেছে কিন্তু এখনো ছোটই আছে। ছেলে মানুষই আছে এখন ওর ভিতরে। দেখুন না, আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি আমাদের ক্ষমা করুন আর আমাদের যেতে দিন। জিনু, রাগ ঝেড়ে ফেল। কোথায়? এদের মুখে? আরে জিনু, কথা শোন আমার জিনু। যদি এনারা আমাদের গ্রেফতার করে নেয় না, তাহলে আমরা কখনো বাচ্চার সাথে দেখা করতে পারবো না ভাই। আর তারপরে আমাকে আর আমার মাকে প্রতিবেশী কাকা কাকিরা আমাদের বাড়ি থেকে বার করে দেবে। মায়ের ব্যাপারে ভাব জিনু। আপনি শুধু বাগদাদে রাজত্ব করার স্বপ্ন দেখছেন, যেখানে আপনি সমগ্র দুনিয়াতে রাজত্ব করতে পারেন। হুরহুর গুফো, হুজুর, আপনার আদেশ অনুযায়ী জুম্মানের প্রত্যেক সঙ্গী, প্রত্যেক পরিচিতকে মানে ওই এক চোখওয়ালা মূর্খ জুম্মান আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। আগে হুজুর, অবশ্যই। বারে ভাগ্য, আমার ভাগ্য, কি ভাগ্য পেয়েছি যে ঘোড়াতে টাকা লাগালাম সেই ঘোড়াটাই ল্যাংড়া
জানো তুমি, যখন থেকে আমি ওই জিনের ক্ষমতা দেখেছি, আমি বাদশাহ হতে চাই না। আমি বাদশাহ নয়, খুদা হতে চাই। পুরো দুনিয়া বাস অপেক্ষা শুধু ওই আশ্চর্য প্রদীপের। একবার শুধু আমার ওই কালো চোরকে ধরে নিক, তারপর ওই আশ্চর্য প্রদীপ নিজে আমার কাছে আসবে। হুজুর, মহামান্য বাদশাহ আপনাকে ডেকে পাঠিয়েছেন। ঠিক আছে, ওনাকে বলো এখানে এসে দেখা করতে। যতক্ষণ ওই কালো চোর আর আশ্চর্য প্রদীপ আমার হাতে না আসছে না, তো ততক্ষণ ওই মহামান্য বাদশাকে সহ্য করতে হবে আমাকে। অতি উত্তম, অতি উত্তম। শুধু আর একটু ধৈর্য রাখুন হুজুর, তারপর লক্ষ্য আপনার পায়ের তলায় থাকবে। আগে মহামান্য বাদশা। লক্ষ্যে পৌঁছানো অনেক মুশকিল জিনু, কিন্তু আমাদের পৌঁছাতেই হবে। মায়ের আশা আমাদের সাফল্যের উপরেই টিকে আছে। বাদশার সাথে দেখা করে আমাকে আমার বাবার সত্যিটা জানতেই হবে। জানতে হবে যে উনি বিশ্বস্ত ছিলেন না। না না আকা, এই শব্দটা বলো না। মায়ের বাবার ওপর বিশ্বাস আছে, আর আমার মায়ের ওপর। বিশ্বাস তো আমারও আছে জিনু, আর এটাই তো আমাদের ভরসা। কিন্তু এই ভরসা তখনই কাজে আসবে যখন আমরা প্রাসাদের ভিতরে যাব। প্রাসাদের ভিতরে গিয়ে আমরা সত্যিটা জানতে পারবো। বাস হবে, তারপরেই তো বাঁশি বাজবে। বাস, বাস। আকা, আমি বুঝে গেছি তোমাকে প্রাসাদে কিভাবে পৌঁছাবো। কি করে? এভাবে এটা ওটা দেখাও, সবটা জাদু বলে করবো টোটকা। ডাবের মধ্যে যেমন থাকে শ্বাস, আমার হাতে চলে আসুক একটা বাঁশ। এ নাও। কোথায় ঠিক হবে? আরে কি ঠিক হবে? ধৈর্য রাখো আকা। হ্যাঁ, এখানে ঠিক হবে। এটা ওটা দেখাও, সবটা জাদু বলে করবো টোটকা। গায়ে যেমন লাগাই আতর, চলে আয় আমার প্রিয় পাথর। জিনু, এটা তুই কি করছিস? আমি প্রাসাদে কি করে পৌঁছাবো? এই বাঁশ দিয়ে। এই বাস দিয়ে আমি কি করে পৌঁছাবো প্রাসাদে? আখা, এটা কোনো সাধারণ বাস না, এটা জিনের বাস। দুনিয়াতে শুধু দুটোই নমনীয় জিনিস আছে, একটা আমার কোমর আর এটা। জিনু, আমি বুঝতে পারছি না তুই কি করছিস। তুই আমাকে এটা বল, এই বাস দিয়ে প্রাসাদে কি করে পৌঁছাবো? এক্ষুনি বলছি। এই বাসটাকে তুমি তোমার হাতে ধরবে আর হাওয়ার মতো দৌড়বে। জিনু, হ্যাঁ। আমি এত জোরে দৌড়াতে পারবো না। কোনো ব্যাপার না, তুমি এই বাসটাকে হাতে ধরবে আর ঘোড়ার মতো দৌড়বে। টুকুটুক 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 টুকুটুক। হ্যাঁ, আমি ঘোড়া নই যে ঘোড়ার মতো দৌড়াবো। আরে তাহলে কিভাবে দৌড়বে? ল্যাংড়া কচ্ছপের মতো দৌড়বে? তোমায় কারুর মতো তো দৌড়তে হবে। হাওয়ার মতো, চিতার মতো বা ঘোড়ার মতো। আমার মতো? হ্যাঁ, নিজের মতো। এই বাসটাকে হাতে ধরবে আর নিজের মতো দৌড়বে।
দৌড়তে 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 আরো জোরে দৌড়তে 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 আরে আমি এত দৌড়াতে পারবো না, আমি হাঁপিয়ে গেছি। আরেকটু আরেকটু দৌড়তে 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 এই পাথর অব্দি পৌঁছবে আর এই বাসটাকে এখানে লাগিয়ে দেবে। তারপর এই বাসটা বেঁকবে, দেখো, তারপর এটা সোজা হবে আর তুমি হাওয়াতে উড়বে। ও নিচে দেখো, প্রাসাদ দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, প্রাসাদ দেখতে পাচ্ছি। তাহলে সেপাইদেরও দেখতে পাচ্ছ নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, সেপাইও দেখতে পাচ্ছি। আরে তাহলে হাত দেখাও আর তারপর তুমি প্রাসাদের মধ্যে পৌঁছে যাবে। তাহলে বলো কেমন লাগছে? ঝিনু, হ্যাঁ, কিন্তু এটা কি করে হবে? তোমার কাছে আর কোনো উপায় আছে? বলো। আমি আমার মায়ের জন্য করব। হাকিম সাহেব, রাজকুমারী আপনি? হাকিম সাহেব কোথায়? বাবার ওষুধ এখনো তৈরি হয়নি কেন? ক্ষমা চাইছি রাজকুমারী, হাকিম সাহেব কিছু জরুরি কাজের জন্য বাগদাদের বাইরে গেছে, এই জন্য ওষুধের দায়িত্ব আমার ওপর দিয়ে গেছে। আজ আমি ওষুধ তৈরি করতে পারছি না, কয়লা আর্দ্রতায় ভিজে গেছে। এই দেখুন, উনুনটা জ্বলছেই না। কয়লা এভাবে কি করে ভেজলো? রাজকুমারী, এই সময় না বাগদাদের আবহাওয়ায় জলীয় হাওয়া বয়, সেই জন্য হয়তো আর্দ্রতা বেড়ে যায়। আসলে প্রতিটা বাড়িতে এখন এটাই সমস্যা। তাহলে ওষুধ তৈরি না হলে বাবার শরীর সুস্থ হবে কি করে? সেই কথাই চিন্তা করছি আমি আরো একবার চেষ্টা করছি। ঈশ্বরের অশেষ কৃপা। আপনি আমাকে কিছুটা সময় দিন, আমি এক্ষুনি ওষুধটা তৈরি করে দিচ্ছি। অনেক বছর আগে মহামান্য বাদশার আদেশে বাগদাদের জমি থেকে তেল বের করার চেষ্টা করা হয়েছিল। যদি ওই চেষ্টা সফল হতো তাহলে আজ এই কয়লার প্রয়োজন হতো না। কিন্তু তারপর কি হলো? আমরা সাফল্য পেলাম না কেন? ওই চেষ্টা চলাকালীন একটা প্রাকৃতিক দুর্যোগ ঘটেছিল, যাতে প্রায় 20 জন লোক মারা গিয়েছিল। এই জন্য ওই সিদ্ধান্তকে বাতিল করা হয়েছিল। এখন সেই খোঁড়া জমিতে বৃষ্টির জলের জলাশয় হয়ে গেছে। এই নিন আপনার ওষুধ তৈরি। ধন্যবাদ। এবার এই বাস আমায় যেখানে নিয়ে যাক, আমার যায় আসে না। আমি আমার মায়ের জন্য সবকিছু করতে পারি। তুমি চিন্তা করো না আকা, আমার ওপর ভরসা রাখো। আমার কোমর ভেঙে গেলেও এই বাঁশ কখনোই ভাঙবে না। 1, 2, 3, এবার মারো লাফ। যাও। বাঁশ তো ভেঙে গেল আর এখানে জিনু মরে গেল। আকা, সব গন্ডগোল হয়ে গেল। আকা, কেন মরে গেলাম। আকা, আমি তো আগেই বলেছিলাম এটা জিনের বাঁশ। ওঠো ওঠো আকা, ওঠো ওঠো। তুমি ঠিক আছো তো? না, আকাশে পৌঁছালাম
না গাছে আটকালাম, কিন্তু কিছু ভেঙেছে নিশ্চয়ই। ভেঙেছে? চলো এসো আকা, এসো। রাজকুমারী একবার ভাবো যদি বাগদাদের জমি থেকে তেল বেরোতো, কি ভালোই না হতো। ঘরে ঘরে প্রদীপ জ্বলতে শুরু করতো, আর আমরা মেয়েরা চুলে বালতি ভরে ভরে তেল ব্যবহার করতাম। আর বাচ্চারা তো খেলা দেখতে যায়, তখন শুধু ওরা তেল দেখতে যেত। আর চারপাশে তো প্রীতি, হ্যাঁ হ্যাঁ রাজকুমারী। প্রীতি আমার একটা কাজ করে দিবি? হ্যাঁ তুমি একবার বলে তো দেখো আমায়। পুরনো কাগজপত্র যেখানে আছে সেখানে যা, আর তেলের খনির সমস্ত কাগজ নিয়ে আয় তাড়াতাড়ি। আমি বাবাকে ওষুধটা দিয়ে দিচ্ছি, তুই তাড়াতাড়ি যা। হ্যাঁ, বসো বসো। তুমি ঠিক আছো তো? সোনার আসর ফির দিব্যি আলাদিন। বাদশার সাথে দেখা করার যদি এই পদ্ধতি থাকতো, তাহলে সবারই হাতে একটা বাঁশ থাকতো। ভাই আমার ভাই, তুমি বাচ্চার সঙ্গে দেখা করতে পারো কি পারো না, কিন্তু ওপরওয়ালার সঙ্গে দেখা হয়ে যাবে। বাবা, আমাকে তো তোর কাকা হওয়ার কর্তব্য পালন করতে হবে। আমি তোর জন্য কফি নিয়ে আসছি। হ্যাঁ, যেমন দেখতে কথাও সেরকম বোকা বোকা। যখনই মুখ খুলবে উল্টো পাল্টা বলবে। বেগম, আমি এটাই বলতে চাইছি যে আমাদের ছাদে যে ছেঁড়া চাদরটা আছে, এর কফিনের জন্য তো ওটাই যথেষ্ট। না বাবা, ওই চাদরটা নয়। বাবা, ওই চাদরটা তো তোমার কফিনের জন্য রেখে দিয়েছি। খুব ভালো। হ্যাঁ বাবা, ষাঁড়ের চিন্তা তো দেখো। কবরের জমি, কফিনের কাপড়, মেরে ফেলো বাবা ওদের। বাবা বাবা, আরে তোমাদের মতো আত্মীয় থেকে তো ভালো কেউ সাপ পুষুক। আরে নিজেরই ভাইপোর মৃত্যুর প্রস্তুতি নিচ্ছ, লজ্জা লাগা দরকার তোমাদের। শেখ জিনু, লজ্জা তো আমরা সকাল সকাল গরম জলে মধুর মতো মিশিয়ে খেয়ে নিই। তোমরা নিজের চিন্তা করো। আলাদিন, সেদিন তো খুব বড় বড় কথা বলে এলি, আর প্রাসাদে প্রবেশই করতে পারছিস না। এইবারে নাজনীন রুখসারের জীবনে ঝড় হয়ে আসবে আর সবকিছু উড়িয়ে নিয়ে যাবে। পেতনিদের রানীর হুমকি, এটাকে মিথ্যে ভেবো না। হ্যাঁ, এই যে তালপাতার সেপাই, বাড়ি চলো। এসেছেন বাদশার সাথে দেখা করতে। হ্যাঁ, বাবা, ওষুধটা খেয়ে নাও। ধন্যবাদ। ধন্যবাদ ওয়াজিরে আলা। আমি তোমার কর্তব্য করছি, এতে ধন্যবাদ দেবার কি আছে? মহামান্য বাদশাহ দীর্ঘজীবী হন। 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 সেলাম, আপনারা এখানে? তুমি আমাকে এখান থেকে না ওঠার দিব্যি দিয়েছিলে, তাই আমি রাজদরবারকেই এখানে নিয়ে এসেছি। বাবা, এটা তো তুমি খুব ভালো করেছো। দেশের বিশেষ লোকেরা যখন এখানেই আছেন, তাহলে আমি বাগদাদের ব্যাপারে কিছু বিশেষ কথা বলতে চাই। কি বলতে চাইছো? রাজকুমারী,
রাজকুমারী, তুমি এই দরকারি কাগজগুলো আনতে বলেছিলে। ধন্যবাদ প্রীতি। বাবা, এটা তোমার অনেক পুরনো স্বপ্নের কাগজপত্র, যেটা আমি বাগদাদে সত্যি করে দেখাতে চাই। আমি ঠিক বুঝলাম না। এই দেখো বাবা, তোমার বাগদাদে তেলের খনির স্বপ্ন। না রাজকুমারী, আমার এই স্বপ্ন বহু বছর আগেই নষ্ট হয়ে গেছে। এ নতুন করে জেগে উঠতে পারে না। এত বড় শহরে কালো চোরকে খুঁজে বাদশার গলা ধরা এত সহজ কথা নয়। জিনু, তোর বাসের জন্য না 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 না, আমার বাস না, জিনের বাস, জিনের বাস। চল বাড়িতে চল। কিন্তু আকা, বাড়ি ওদিকে নয়, এদিকে চলো। ক্ষমা কর। আরে ভাই, দেখে চলো। আরে আলাদিন, তুমি? ঝাক্কিলো, ওস্তাদ যে। জিনু, চিনতে পেরেছিস তুই? আরে আমি যখন তোকে গুহা থেকে আনতে গিয়েছিলাম তখন জিনু। তুমি একদম একা? না, তাহলে কে আমার আপন? এখন এই তোমার সবকিছু। হালাল হাবিবি, এবার আমি করব কি? ওস্তাদ, হ্যাঁ হ্যাঁ, আমি এনাকে কি করে ভুলতে পারি? শাব্বাস আমার জিনু ভাই। বাহ, জিনকে গোলাম বানিয়ে রাখতে তো সবাইকে দেখেছি, কিন্তু ভাই ভাবার মতো মানুষ এই প্রথম দেখছি। জিনু, ওস্তাদের জন্য গিয়ে কিছু নিয়ে আয় না। আরে না না না, কোনো দরকার নেই। না না ওস্তাদ, দরকার আছে। এই বাহানায় আমিও কটা সিঙ্গারা খেতে পারবো। এক্ষুনি আসছি। তুমি কি কোনো সমস্যায় আছো? আমি খুব কঠিন পথের লক্ষ্য বেছে নিয়েছি ওস্তাদ। আমারও কঠিন পথের লক্ষ্যই পছন্দ। এমন কোনো লক্ষ্য নেই যার পথ সহজ হয়। আপনি আন্দাজও করতে পারবেন না ওস্তাদ যে আমার লক্ষ্য বাগদাদের বাদশা। তুমি আন্দাজও করতে পারবে না আলাদিন যে আমার লক্ষ্য বাগদাদের বাদশা।